কি বলছো ঘোষদা? এই বয়সে কি আর বিয়ে হবে? ভালো মেয়ে পাওয়া যাবে? খানিকটা সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো অভিক। আরে হবে হবে, অবশ্যই হবে, অভিকের পিঠ চাপড়ে বললেন কলিগ ঘোষদা। কিন্তু এর আগেও তো মামা মামির কথা শুনে চেষ্টা করেছিলাম, তাতে কেবল অপদস্থ হতে হয়েছিল, করুণ মুখে বলল অভিক। আসলে 40 বছর বয়স হয়ে গেছে অভিকের। বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব অভিকের কাঁধে এসে পড়েছিল। বরাবরের ভালো স্টুডেন্ট অভিক বছর দুয়েকের মধ্যেই খুব বড় একটা সরকারি চাকরি পেয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে মা একদিন কাছে ডেকে তাকে বুঝিয়েছিল আপাতত বোনের বিয়ে দেওয়াটাই তার প্রায়োরিটি। ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল সে। তারপর থেকে বোন রুচিরার বিয়ে দেওয়া ছাড়া জীবনের আর কোনো লক্ষ্য ছিল না অভিকের। চাকরি খুব ভালোভাবেই চলছিল তার, তাই সেটা নিয়ে কোনো টেনশন ছিল না। কিন্তু বোনের জন্য একটা ভালো ছেলে খুঁজতে খুঁজতে নাজেহাল হয়ে পড়েছিল সে। ছেলে পছন্দ হয় তো চাকরি পছন্দ হয় না, ছেলের চাকরি ভালো তো ছেলে দেখতে সুপুরুষ নয়, আবার যখন দুই ভালো তখন ছেলের ফ্যামিলি পছন্দ হয় না। এইভাবে খুঁতখুঁত করতে করতে প্রায় 50টা মতো সম্বন্ধ ক্যান্সেল করলো রুচিরা আর তার মা লতিকা। অবশেষে এক উচ্চপদস্থ সরকারি অফিসারের সঙ্গে বিয়ে হলো রুচিরার। ততদিনে 38 বছর বয়স হয়ে গেছে অভিকের। মেয়ের বিয়ে হয়ে যেতেই তড়িঘড়ি ছেলের জন্য পাত্রী দেখতে শুরু করেছিলেন লতিকা। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। এমনিতেই একটু রুগ্ন চেহারা অভিকের। বয়স হতে যেন কেমন শুকনো শুকনো লাগতে শুরু করেছে। সুযোগ পেলেই সবাই সে কথা শোনাতেও শুরু করেছে। এক জায়গায় মেয়ের ঠাকুমা তো হাসতে হাসতে বলেই দিলেন, এরকম দড়ির মতো চেহারা কেন বাপু? ডায়েটিং করো নাকি? আমাদের মেয়ে কিন্তু ওসব পারবে না। বলেই বিচ্ছিরিভাবে হেসে উঠেছিল। সঙ্গে সঙ্গে হেসে উঠেছিল বাড়ির সবাই। আর এক জায়গায় কথাবার্তা অনেক দূর এগোনোর পরও না করে দিয়েছিল মেয়ে। অভিক বুঝতে পেরেছিল তার চেহারাই ছিল মূল কারণ। এরপর বিয়ের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যেত সে। বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়ে চুপ করে গিয়েছিলেন লতিকা। কিন্তু আজ মাস 6 হলো অভিকের মাথায় বিয়ের ব্যাপারটা নতুন করে আবার চাড়া দিয়ে উঠেছে। হয়েছে কি, বন্ধুদের মধ্যে সে একাই অবিবাহিত। এবার যে কোনো গেট টুগেদারে সে যেন খানিকটা অড ম্যান আউট হয়ে যায়। বন্ধুদের স্ত্রীরাও মাঝে মাঝেই তার পেছনে লাগে বিয়ে করার জন্য। সে দৃঢ়ভাবেই জানিয়ে দেয় যে বিয়ে করার ইচ্ছে তার নেই। এই ভুলটা করবেন না অভিজ্ঞতা, বিয়েটা করে নিন। আর কিছু না হোক, বয়সকালে মনের কথা বলার জন্য একটা সঙ্গী প্রয়োজন হয়, হাসতে হাসতে একদিন বলেছিল এক বন্ধুর বউ। কথাটা অভিকের মনে গেঁথে গিয়েছিল। বোনের বিয়ে হয়ে যাওয়ার পর একাকিত্ব কাকে বলে খানিকটা হলেও বুঝতে শুরু করেছে সে। কিন্তু এদিকে বয়সটাও 40 হয়ে গেছে। এই বয়সে আর ভালো মেয়ে কোথায় পাবে? কিন্তু অফিসের ঘোষদা জানতে পেরে ব্যাপারটা একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিলেন। বললেন যে আজকাল নাকি ছেলেদের 40 বছর বয়সটা কোনো বয়সই নয়। অভিকের ক্ষেত্রে প্রবলেম শুধু একটাই, সে বড্ড রোগা। তার শুকনো চেহারায় একটা জৌলুস আনতে পারলেই নাকি মেয়েরা একেবারে হুমড়ি খেয়ে পড়বে তাকে বিয়ে করার জন্য। আর যাই হোক, এত বড় সরকারি অফিসার বলে কথা। তবে এই জৌলুস আনার ব্যাপারটা অত সহজ নয়। ডায়েট ফলো করতে হবে, জিমে জয়েন করতে হবে, মাসল বানাতে হবে। ছেলেদের মাসল থাকলে মেয়েরা খুব পছন্দ করে।
এ কথা শুনেই তো ভয় পেয়ে গেল অভিক। জিমে যেতে হবে, মাসল বানাতে হবে, এসব তাকে দিয়ে কিছুতেই হবে না। কিন্তু ঘোষদা একেবারে নাছোড়বান্দা। হঠাৎ করে তিনি যেন অভিকের অভিভাবক হয়ে উঠলেন। একেবারে বলেই দিলেন অভিককে ছাদনাতলায় পাঠিয়ে তবে নাকি তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। বাধ্য হয়ে সেই রবিবারেই জিমে জয়েন করল অভিক। তবে জিমে গিয়ে তার অস্বস্তিটা খানিকটা কেটে গেল। সব বয়সের নারী পুরুষ সেখানে এসেছে এবং নির্দ্বিধায় শরীরচর্চা করছে। ট্রেনার ছেলেটাও বেশ হাসি খুশি। অভিককে শিখিয়ে দিল কি কি করতে হবে। দিন 15 জিমে যাওয়ার পর অভিক বুঝতে পারল একদিন জিম থেকে ফিরে মনে মনে সে অপেক্ষা করে পরের দিন কখন আবার জিমে যাবে। এর কারণ রাখি নামের একটি মেয়ে। অভিক জানে না কেন সে রাখির প্রতি এই টান অনুভব করে। বয়সে তো অভিকের চেয়ে বেশ ছোটই হবে, এই বড়জোর 27-28 বয়স। হাজব্যান্ডের সঙ্গে জিমে আসে, দুজনে একসঙ্গেই থাকে সব সময়। যদিও অভিক বুঝতে পারে না রাখির মতো সুন্দর চেহারার মেয়ের জিমে আসার দরকার কি। একটু আধটু নয়, রীতিমতো কসরত করে সে, একেবারে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে। একদিন কথা শুনে সে বুঝেছে ওয়েট কমাতে চায় রাখি। আরও ওয়েট কমানো মানে তো 0 ফিগার হয়ে যাবে, তাতে কি ভালো দেখাবে? এখনই তো কি সুন্দর লাগে, মনে মনে ভাবে অভিক। নিজে অতিরিক্ত রোগা বলেই হয়তো এই 0 ফিগার ব্যাপারটা অসহ্য লাগে তার। প্লিজ এবার ছেড়ে দিই, আর পারছি না। একদিন হঠাৎ পাশ দিয়ে যাওয়ার সময় রাখির কাতর গলা কানে এলো অভিকের। আর কিছু না হোক, কারিও করো, আদেশ করল রাখির হাজব্যান্ড প্রণব। কোনো কথা না বলে কারিও শুরু করলো রাখি। আর চোখে একবার তাকিয়ে অভিক দেখল রাখির মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। পুরো সেশন কমপ্লিট করে তারপর বেরিয়ে গেল রাখি আর প্রণব। কয়েক মিনিটের মধ্যে অভিকও জিম ছাড়ল। এরপর কয়েকদিন রাখিকে লুকিয়ে দেখতে লাগলো অভিক। তার কেন যেন মনে হতে লাগলো রাখি বাধ্য হয়ে এক্সারসাইজ করছে। আবার একদিন সে শুনতে পেল রাখি বলছে, আর পারছি না প্রণব, বাড়ি চলো। ওয়েট লিফটিং হয়নি এখনো, কড়া গলায় বলল প্রণব। উনি যখন চাইছেন না তখন জোর করছেন কেন? মুখ ফসকে বলে ফেলল অভিক। ব্যাস, আর যায় কোথায়, একেবারে তেড়ে উঠল প্রণব। আপনার কি মশাই, নিজের চরকায় তেল দিন, মেয়ে দেখলে দরদ উথলে পড়ে না? খিঁচিয়ে উঠল প্রণব। ভদ্রভাবে কথা বলুন, খুব শান্তভাবে বলল অভিক। এই যে মুখ সামলে, ও তো কোনো অভদ্র আচরণ করেনি। আপনি যেচে আমাদের কথার মধ্যে ঢুকে পড়েছেন, শুঁটকো কোথাকার। খুব বিচ্ছিরিভাবে বলল রাখি। গুটিয়ে গেল অভিক। এত সুন্দর মেয়েটা যে এরকম বাজেভাবে কথা বলতে পারে ভাবতে পারেনি সে। ভাগ্যিস পুজোর দিন বলে জিমে আজ লোকজন কম, আর এদিকটা এমনিতেই কেউ বিশেষ থাকে না, তাই 2-1 ছাড়া কেউ ব্যাপারটা জানতে পারল না। এরপর 3-4 দিন কেটে গেছে। একদিন জিম থেকে বেরিয়ে গাড়ির জন্য ওয়েট করছে অভিক। হঠাৎ দেখল প্রায় টানতে টানতে রাখিকে নিয়ে এলো প্রণব। আগে থেকে দাঁড় করানো একটা গাড়িতে প্রায় ধাক্কা মেরে ঢুকিয়ে দিল রাখিকে। গাড়িটা চলে গেল। বেশ অবাক হয়ে গেল অভিক। রাখির মতো মেয়ে এসব সহ্য করছেই বা কেন? তার সব রাগ গিয়ে পড়ল তার ড্রাইভার রাজুর ওপর। এখনই তেল ভরতে যেতে হলো, থাকলে এখন ওই গাড়িটার পিছু নিতে পারত। কিছু একটা ব্যাপার যে আছে, এ ব্যাপারে অভিক নিশ্চিত। রবিবার জিমের পর প্রণব আর রাখির গাড়ির পিছু নিল অভিক। সে জানে সে এটা ঠিক করছে না, কিন্তু প্রচণ্ড কৌতূহল হচ্ছে তার।
এই দুদিন অনেক ভেবেছে সে, কিন্তু রাখির চিন্তা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। তার মনে হচ্ছে রাখি যে কোনো একটা প্রবলেমের মধ্যে আছে। যদি সেরকম বোঝে, সে না হয় পুলিশকে জানাবে, পুলিশ যা করার করবে। পিছু নিতে নিতে অভিক দেখল একটা গলির ভেতর ঢুকে একটা ফ্ল্যাটের সামনে থামলো গাড়িটা। গাড়ি থেকে রাখি নামতে না নামতেই আবার বেরিয়ে গেল গাড়িটা। খুব ক্লান্ত পায়ে প্রায় টলতে টলতে গেট খুলে ভেতরে ঢুকলো রাখি। অবাক হয়ে গেল অভিক। বোঝাই যাচ্ছে স্বাভাবিক অবস্থায় নেই রাখি। তবু তাকে একা ছেড়ে দিয়ে কোথায় চলে গেল প্রণব? মিনিট পাঁচেক পর বেরিয়ে ফ্ল্যাটের দিকে এগোলো অভিক। ওয়াচম্যানকে রাখির নাম জিজ্ঞেস করতে সে জানিয়ে দিল কোন ফ্ল্যাটে থাকে। তিনতলায় এসে নির্দিষ্ট ফ্ল্যাটে কলিং বেল বাজালো অভিক, কিন্তু বেশ কয়েকবার বাজালেও কেউ দরজা খুলল না। দরজায় ধাক্কা দিতেই খুলে গেল দরজা। বাইরে থেকেই অভিক দেখতে পেল ভেতরে মেঝেতে পড়ে আছে রাখি। কোনো কিছু না ভেবেই ভেতরে গিয়ে রাখিকে ডাকতে লাগলো সে। বুঝল কোনো কারণে অজ্ঞান হয়ে গেছে। এদিক ওদিক দেখে রান্নাঘর থেকে জল এনে রাখির চোখে ছিটালো সে, আর সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকালো রাখি। অভিককে দেখে ভীষণ অবাক হয়ে ধড়ফড় করে উঠে বসল। এরপর প্রায় কাঁদো কাঁদো হয়ে রাখি জানালো বেশ কিছুদিন ধরেই শরীর একেবারেই ভালো নেই তার। সে অনেক অনুরোধ করেছে প্রণবের কাছে, কিন্তু প্রণব তাকে জোর করে রোজ জিমে নিয়ে যায়। কিন্তু কেন? আপনি যান কেন? জিজ্ঞেস করল অভিক। রোগা না হলে যে আমাকে বিয়ে করবে না ও। রাখির কথা শুনে আকাশ থেকে পড়ল অভিক। বিয়ে করবে না মানে? এরপর সে জানতে পারল আসলে বিয়ে হয়নি রাখি আর প্রণবের, লিভ টুগেদার করছে তারা। আজ 2 বছর। রাখি নাকি প্রথমে খানিকটা মোটা ছিল। সে বারবার বিয়ের কথা বললেও প্রণব জানায় এত মোটা মেয়ের সঙ্গে বিয়ে তার বাড়ির লোক কিছুতেই মেনে নেবে না। তাই প্রথমে রোগা হতে হবে রাখিকে। সব কিছু মেনে নেয় রাখি, কিন্তু আজ মাস 2 ধরে প্রণবের ব্যবহার খুব অদ্ভুত লাগতে শুরু করেছে তার। সবসময় যেন রাখির ওপর বিরক্ত সে। রাখি যে কয়েকদিন ধরে শরীর খারাপ বলছে, সেটা নিয়েও তার মধ্যে যেন কোনো তাপ উত্তাপ নেই। আজকেও যেমন রাখির এত শরীর খারাপ শুনেও সে রাখিকে নামিয়ে দিয়ে চলে গেল কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে। রাখির খুব মনে হচ্ছে নতুন কোনো মেয়ে বন্ধু হয়েছে প্রণবের, আর বাড়ির অমতে লিভ টুগেদার করছে বলে বাড়িতে কাউকে কিছু জানাতেও পারছে না রাখি। সব কিছু শুনে কি বলবে কিছু বুঝতে পারল না অভিক। শুধু বলল, চলুন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার মনে হচ্ছে আপনি সত্যিই খুব অসুস্থ। আপনি আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছেন, অথচ আমি তো আপনাকে কত অপমান করেছিলাম, করুণ মুখে বলল রাখি। আমি ওসব কিছু মনে করিনি। এখন চলুন ডাক্তারের কাছে যাই। রাখিকে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে বেশ কিছু টেস্ট করালো অভিক। কিডনিতে ইনফেকশান বেশ ছড়িয়ে গেছে, এখনই হসপিটালাইজড করতে হবে। নাওয়া খাওয়া সব ভুলে গেল অভিক। বাড়িতে ফোন করে জানিয়ে দিল একটা কাজে আটকে গেছে, ফিরতে দেরি হবে। এরপর কদিন সব কিছু ভুলে রাখির কাছে কাছে থাকলো অভিক। তার চিকিৎসার কোনো ত্রুটি রাখল না। প্রণব সেই যে একবার এসে মুখ দেখিয়ে গেছে, তারপর আর তার পাত্তা নেই। রাখির বারণ, তাই তার বাড়িতেও কিছু জানালো না অভিক। রাখি বলেছে একেবারে সুস্থ হয়ে সে নিজের বাড়ি চলে যাবে। 10 দিন পর ছাড়া পেল রাখি। খুব সাবধানে থাকতে হবে এখনও কিছুদিন।
গাড়িতে ওঠার আগে একেবারে আবেগবিহ্বল হয়ে পড়ল রাখি। অভিককে জড়িয়ে ধরে বলল, খুব মিস করব তোমাকে। আচ্ছা, যদি বলি সারা জীবন এইভাবে তোমার যত্ন পেতে চাই, তাহলে? আমি জানি আমি তোমার যোগ্য নই, তবু। অভিকের সারা শরীর কেঁপে উঠল। কি শুনছে সে এসব? সে তো প্রথম থেকেই রাখিকে ভালোবাসে। আরও এই কদিন কাছে কাছে থাকার পর তার জীবনটাই তো রাখিময় হয়ে গেছে। রাখিকে যেতে দিতে হচ্ছে বলে বুকের ভেতরটা কষ্টে ভেঙে যাচ্ছিল তার এক্ষুনি। বোকার মতো হেসে সে বলল, আমি তো তোমার থেকে বেশ অনেকটা বড়, তারপর দেখতেও একেবারে ভালো নয়। জানো, প্রণবকে প্রথম দিন দেখেই ওর প্রেমে পড়ে গেছিলাম আমি। অত সুন্দর চেহারা, নিজেকে উজাড় করে দিয়েছিলাম ওর কাছে। কিন্তু কি হলো তারপর? আর চেহারা তো কারো সারা জীবন সুন্দর থাকে না। তোমার যে একটা সুন্দর মন আছে, সেই মনটাই চাই আমার। বলতে গিয়ে লজ্জায় মুখ লাল হয়ে গেল রাখির। সেটা তো কবেই তোমার হয়ে গেছে, অস্ফুটে বলে রাখিকে শক্ত করে জড়িয়ে ধরল অভিক। মনে মনে ভাবল, ভাগ্যিস ঘোষ তার কথা শুনে জিমে জয়েন করেছিল। এরপর বাড়ি চলে গেল রাখি। কথা দিয়ে গেল পৌঁছেই ফোন করবে। খুশিতে বিভোর হয়ে গেল অভিকের মন। আমার কিন্তু ব্যাপারটা সুবিধের লাগছে না। পার্টনার ছেড়ে চলে গেছে, সেই সময় তুমি এত কিছু করেছো, তারপর যদি চেহারার ব্যাপারটা ওভারলুক করা যায় তো পাত্র হিসেবে তুমি দারুণ লোভনীয়। ঘোষ তার কথা শুনে চমকে উঠল অভিক। সে তো এভাবে ভেবে দেখেনি।